Recording in progress. স্টক অ্যানালাইসিস ভিডিও সিরিজের অংশ হিসেবে আমি আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের অন্যতম একটি লিস্টেড মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি এক্সিয়াটা পিএলসির স্টক অ্যানালাইসিস নিয়ে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি যে রবি এক্সিয়াটা পিএলসির সর্বশেষ যেই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, যেটা বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং যেটা হয়েছিল গত 7 মে 2026 তারিখ দুপুর 2:30 ঘটিকায়, সেখানে তারা তাদের 31 মার্চ 2026 তারিখে যেই কোয়ার্টারটা শেষ হয় সেটার এগেইনস্টে যেই আনঅডিটেড যেই ইন্টারিম ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা তাদের পরিচালনা পর্ষদ অ্যাপ্রুভ করে, এবং সেই মিটিং এর যে অ্যাপ্রুভড আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেইটা মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে 31 মার্চ 2026 সমাপ্ত ওই পিরিয়ডের জন্য রবির নেট অ্যাসেট ভ্যালু বর্তমানে 72.18 বিলিয়ন টাকা, আর তাদের নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার আছে 13 টাকা 78 পয়সা, আর্নিং পার শেয়ার আছে 44 পয়সা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার আছে 97 পয়সা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তাদের আর্নিং পার শেয়ার যতটুকু আছে 44 পয়সা, তার চেয়ে বেশি কিন্তু আছে তাদের ক্যাশ ফ্লো। অর্থাৎ কোম্পানিটির যেহেতু ক্যাশ ফ্লোটা তাদের আর্নিং এর চেয়েও বেশি, তার মানে হচ্ছে তাদের ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটিও কিন্তু হেলদি। সো সেই হিসেবে আপনার যদি ক্যাশ ডিভিডেন্ড পাওয়া একটা টার্গেট হয়ে থাকে, সেই হিসেবে আমি বলবো যে রবি এক্সিয়াটার ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি এই মুহূর্তে তাদের ফিনান্সিয়াল সিচুয়েশন অনেক স্টেবল। আর এখন আমি দেখাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই রবি এক্সিয়াটার লেটেস্ট যে শেয়ার প্রাইস সেই বিষয়টি। তো গত 24 মে 2026 তারিখ পর্যন্ত এট দ্য এন্ড অফ দ্য ট্রেডিং আওয়ার রবির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 30 টাকা 20 পয়সা, এবং বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 15,609 টাকা, আর এই কোম্পানিটির পেইড আপ ক্যাপিটাল আছে 5,237 কোটি টাকা, এবং এটা টেলিকমিউনিকেশন সেক্টরে লিস্টেড, এবং তাদের ট্রেডিং ডেট অর্থাৎ 24 ডিসেম্বর 2022 তারিখে এই কোম্পানিটি লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং ডিভিডেন্ডের হিস্ট্রি যদি দেখি, তাদের লাস্ট যে অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা হয়েছে গত 22 এপ্রিল 2026 তারিখে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2025, এবং সেখানে তারা 2025 যে সমাপ্ত বছর সেটার এগেইনস্টে 17.50 ক্যাশ ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে, এবং তাদের যেই লেটেস্ট যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেই মোতাবেক যে তাদের যে প্রাইস টু আর্নিং বা পিই রেশিও গত 24 মে 2026 তারিখ অনুযায়ী সেটা আমরা দেখতে পাচ্ছি 16.87 টাকা। তো পিই রেশিও 16, আমি বলবো যে এটা কাইন্ড অফ ফেয়ার ভ্যালুড অবস্থাতেই আছে, খুব একটা ওভার ভ্যালু না বা আবার আন্ডার ভ্যালুডও না, কাইন্ড অফ ফেয়ার ভ্যালুড বা মডারেটলি ভ্যালুড অবস্থাতেই এটা এই মুহূর্তে আছে। এবং কোম্পানিটির যে ইপিএস আর্নিং পার শেয়ার সেটা 2025 সালে ছিল 1 টাকা 79 পয়সা, 2024 সালে ছিল 1 টাকা 34 পয়সা, 2023 সালে ছিল 61 পয়সা। অর্থাৎ গত 3 বছরের দিকে যদি তাকাই, প্রতি বছরই কিন্তু তার আগের বছরের তুলনায় তাদের আর্নিং বেড়েছে, অর্থাৎ তাদের বিজনেসটা শাইনিং বা দে আর প্রোগ্রেসিং অর দেয়ার রেভিনিউ লেভেল ইজ ইনক্রিজিং ইয়ার বাই ইয়ার। আর তাদের ন্যাপ পার শেয়ার যদি আমরা দেখি, সেখানে দেখতে পাচ্ছি একই চিত্র যে 2023-24-25 এবং 2025 সালে সর্বশেষ দেখিয়েছে 13 টাকা 34 পয়সা। তার আগের দুটো বছরের তুলনায় কিন্তু 2025-এ তাদের ন্যাপ পার শেয়ার যেটা সেটা অবশ্যই বেশি। সো এগুলো অবশ্যই একটা হেলদি ফিনান্সিয়াল ইন্ডিকেটর একটা টেলিকমিউনিকেশন কোম্পানির জন্য। আর ডিভিডেন্ড ইয়েল্ডের দিকে যদি আমরা তাকাই, তাহলে 2025 সালে দেখতে পাচ্ছি 6.21% তাদের ডিভিডেন্ড ইয়েল্ড ছিল, 2024-এ ছিল 5.3%, 2023-এ ছিল 3.3%। সো গত 3 বছরের ট্রেন্ড যদি আপনি দেখেন, তাহলে প্রতি বছরই কিন্তু তাদের ডিভিডেন্ড ইয়েল্ড বেড়েছে, সেই 3% থেকে শুরু করে 5%, দেন লেটেস্ট ছিল তাদের 6.21% তাদের, এবং এটা কিন্তু 6.21% এটা পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। সো কোম্পানিটির আর্নিং যেমন রাইজিং, একইভাবে তাদের ক্যাশ ফ্লোটাও কিন্তু হেলদি, যার কারণে তারা বিনিয়োগকারীদেরকে একটা রিজনেবল অ্যামাউন্ট বা একটা গুড অ্যামাউন্টের ক্যাশ ডিভিডেন্ড, যেটা 6.21% ডিভিডেন্ড ইয়েল্ড, ইটস এ অবশ্যই একটা স্মার্ট ডিভিডেন্ড ইয়েল্ড ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপেক্ষে তারা দিচ্ছে। তো 2020 সালে লিস্টেড হওয়ার পরে মার্কেট ক্যাটাগরি এ ক্যাটাগরি শেয়ার, এবং অবশ্যই এটা ইলেকট্রনিক শেয়ার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্পন্সর ডিরেক্টরদের কাছে আছে 90% শেয়ার, আর বাকি 10% শেয়ার হচ্ছে
পাবলিক ইনভেস্টর, যার মধ্যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে 2.9, আর বাকিটুক হচ্ছে যারা পাবলিক বা রিটেল ইনভেস্টর বা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টর, তাদের হাতে আছে 7.10%। আর শর্ট টার্ম লোন আছে কোম্পানিটির, এখানে দেখতে পাচ্ছি 2 কোটি টাকা শর্ট টার্ম লোন, তাদের কোনো লং টার্ম লোন নেই। এবং রবির যেটা হেড অফিস বীরুত্তম শওকত সড়ক তেজগাঁও, তাদের যে কর্পোরেট অফিস এখানে আছে। আর পাশাপাশি এইমাত্র আমি বললাম স্পন্সর ডিরেক্টর যে 90% শেয়ার হোল্ডিং, সেটা এখানে রবির যেই অ্যানুয়াল রিপোর্টটা আছে সেখানে এই ব্রেকডাউনটা করা আছে যে 90% শেয়ার হোল্ডিং যেটা, সেখানে তাদের প্যারেন্ট বা সাবসিডিয়ারি কোম্পানি যেটা এক্সিয়াটা ইনভেস্টমেন্ট এসডিএন বিএইচডি, যেটা মালয়েশিয়া বেসড একটা কোম্পানি এক্সিয়াটা ইনভেস্টমেন্ট, তাদের হাতে আছে অলমোস্ট 62% শেয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর ভারতী ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর লিমিটেড, ডোমিসাইলড ইন সিঙ্গাপুর, ভারতী ইন্টারন্যাশনাল, তাদের হাতে আছে অ্যারাউন্ড 28% শেয়ার। সো এই 62 প্লাস 28, এই 90% শেয়ারই হোল্ড করছে এই দুটো কোম্পানি, এক্সিয়াটা বেসড ইন মালয়েশিয়া আর ভারতী ইন্টারন্যাশনাল বেসড ইন সিঙ্গাপুর। আর বাকি 10% আছে যারা জেনারেল শেয়ার হোল্ডার বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছেন তাদের হাতে। আর এক্ষেত্রে টেলিকমিউনিকেশন সেক্টরের, আসলে আপনি যদি টেলিকমিউনিকেশন সেক্টরের কোনো ভ্যালু স্টকে বিনিয়োগে আগ্রহী হয়ে থাকে এবং এটার ফিউচার প্রসপেক্টটা কি সেটাও যদি আপনার একটা বিবেচ্য বিষয় হয়ে থাকে, তাহলে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে যেটা ট্যাক্সেশন স্ট্রাকচার অন দা টেলিকমিউনিকেশন ফিল্ড, সেটা হচ্ছে যেটা তাদের এই অ্যানুয়াল রিপোর্টে উল্লেখ আছে যে 2024-25 অর্থ বছর থেকে এক্সট্রা একটা 5% সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়েছে টেলিকম সার্ভিসের উপর, যার কারণে টোটাল যে ইফেক্টিভ ট্যাক্স অন সাবস্ক্রাইবার সেটা 33% থেকে বেড়ে 39% হয়েছে। সো 33 থেকে 39, 6% বেড়েছে। তো এটা যেটা কাইন্ড অফ সিম ট্যাক্স বলা হয় এটাকে। তো সিম ট্যাক্স যার কারণে 200 টাকা যেটা আগে ছিল 2024-25 অর্থ বছরের আগ পর্যন্ত, সেটা বেড়ে হয়ে গিয়েছে 300 টাকা। সো যেহেতু সিম ট্যাক্সটা বেড়েছে 200 টাকা থেকে 300 টাকা সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড হওয়ার কারণে, তো যার কারণে তাদের এই রিপোর্টে লেখা আছে যে এন্ড ইউজারদের ক্ষেত্রে কস্টিংও বেড়েছে, তাদের সিম কেনার ক্ষেত্রে যেহেতু কিছুটা এক্সপেন্সিভ হয়ে গিয়েছে, যখনই একটা এন্ড প্রোডাক্ট এক্সপেন্সিভ হয়ে যায় স্বাভাবিকভাবেই কাস্টমারের কাছে সেই জিনিসটা অ্যাফোর্ডেবিলিটি কমে যায় এবং তখন কিন্তু কোম্পানি সেলস রেভিনিউ তো এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো সেটা একটা রাইজিং একটা চ্যালেঞ্জ হিসেবে দেখানো হয়েছে তাদের অ্যানুয়াল রিপোর্টে এই টেলিকম সেক্টরের প্রোগ্রেশনের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে। আর আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা এখন আমরা অনেকেই কিন্তু ট্রেডিশনাল যে সেলুলার নেটওয়ার্ক আছে 4G বা 5G, সেখানে কল না করে আমরা ওটিটিতে কল করছি, ওভার দ্য টপ, অর্থাৎ বিভিন্ন অ্যাপ ইউজ করে, লেটস সে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ভাইবার, টেলিগ্রাম, এই ধরনের বিভিন্ন অ্যাপ ইউজ করে আমরা দেখা যায় ফোন করছি, যার কারণে হয়তো আমরা মোবাইল ডেটার প্যাকেজ কিনছি কিন্তু ভয়েস প্যাকেজটা আমরা হয়তো বা টক টাইমের ওই প্যাকেজগুলো আমরা অনেকেই হয়তো কিনি না, যেহেতু ওভার দ্য টপ এই হোয়াটসঅ্যাপ বা ভাইবারে আমরা এখন ম্যাক্সিমাম কেসে কমিউনিকেট করি। তো যার কারণে দেখা যাচ্ছে যে টেলিকম কোম্পানিগুলোর যেই টক টাইমের যেই প্যাকেজগুলো সেটা ওভাবে সেল কম হচ্ছে, কিন্তু তাদের ডেটা প্যাকেজ যেগুলো আছে বা বিভিন্ন বান্ডেল অফার আছে সেগুলোর সেল তাদের মোটামুটি এক্সপেক্টেড লেভেলে হচ্ছে। তো এরকম অনেক চ্যালেঞ্জ এখানে আছে যেগুলো কনসিডার করেই আপনাকে টেলিকম সেক্টরে আপনি বড় ইনভেস্টমেন্টে যাবেন কিনা বা গেলে কোন কোম্পানিতে আসবেন, এসব বিষয়ে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের স্টক অ্যানালাইসিস ফর দ্য টেলিকম সেক্টর কোম্পানি রবি। যদি আজকের এই অ্যানালাইসিস নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকে অথবা আপনি যদি আপনার পছন্দের অন্য কোনো স্টকের অ্যানালাইসিস এই ভিডিওর মাধ্যমে দেখতে আগ্রহী হন, তাহলে আমাকে এই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের সেই স্টকের অ্যানালাইসিস নিয়ে পরের ভিডিওতেই আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।